আসসালামু আলাইকুম। শুরু করছি এক সমুদ্র প্রেম পর্ব ৩১। লিখেছেন নুসরাত সুলতানা সেজুতি। পিউ আলমারি থেকে একটানে সমস্ত কাপড় চোপড় বের করলো। কিছু ফ্লোরে পড়লো, কিছু এলো হাতে। সব বুকের সাথে চেপে রুদ্ধশ্বাস সমেত ছুঁড়ে ফেললো বিছানায়। ফ্লোরের গুলো তুলে সোজা হয়ে কোমরে হাত দিয়ে জোরে জোরে নিঃশ্বাস টানলো। অথচ উষ্ট্রপটের সব দিকে জ্বলজ্বল করছে হাসি। ধূসর ভাইয়ের সাথে প্রথমবার ঘুরতে যাচ্ছে সে। এই একটাই কথাই তাকে পৃথিবীর সমান সুখ পাইয়ে দিতে যথেষ্ট। যে কটা দিন ওখানে থাকবে তাকে সুন্দর লাগতে হবে তো, এতটা সুন্দর যেন ধূসর ভাইয়ের মতো নিরামিষ মানুষটাও ড্যাব ড্যাব করে চেয়ে থাকেন। আচ্ছা, ধূসর ভাইয়ের হাত ধরে সাগর দেখতে পারবে তো? শুনতে পারবে সমুদ্রের ঢেউ, কিংবা গভীর রাতে হবে আকাশ দেখা? পিউর চোখের সামনে ভেসে ওঠে ভবিষ্যতের না ঘটা কয়েক মুহূর্ত। কিছু প্রবল কাঙ্ক্ষিত দৃশ্য। ধূসর হাঁটছে তার পাশাপাশি সে। বাতাসের ঝাপটায় তার এলোমেলো লম্বা চুল উড়ছে। পাশ থেকে কানে লাগছে অর্ণবের অবাধ্য উতলা উর্মির শব্দ। আস্তে আস্তে পায়ে পড়ছে দুজনের। ভিজে যাচ্ছে শুভ্র পৃষ্ঠ, খসখসে আঙ্গুল। সেই ক্ষণে একবার চোখাচোখি হলো দুজনের। ধূসরের নেশালো দুই চক্ষুতে চেয়ে পিউ লাজুক হেসে নত করল মুখ। তার চিবুকটা জায়গায় পেল গলায়। পিওর মেরুদণ্ড হতে উষ্ণ স্রোত কলকল করে বেয়ে চলল। বক্ষে বইল ধুকপুক সুনামি। কোণঠার বেরিয়ে জড়িয়ে শিরশির করল মস্তিষ্ক। এর মধ্যেই দরজায় এসে দাঁড়ালো এক শতুনো মানব। ধ্যানময় পিউর মনোযোগ পেতে গলা খাকারে দিল সে। মেয়েটা নড়েচড়ে উঠে তৎপরভাবে ভেবে যায়। সাদিবকে দেখে হেসে বলে, আরে ভাইয়া, ওখানে কেন, ভেতরে আসুন। সাদিব আনমনা পায়ে ঢুকলো। তার চোখে মুখে সুখ নেই, কেমন বিষণ্ণতা ছাপ। পিউ পড়ার টেবিলের সামনে থেকে চেয়ারটা এগিয়ে দিয়ে বলল, বসুন। সাদিব বসেনি। সে এক মনে চেয়ে আছে বিছানায় রাখা জামা কাপড় আর ছোটোখাটো লাগেজটার দিকে। পিউ কি ব্যাগ গোছাচ্ছিল? ও কি যার জন্য এতটাই উৎফুল্ল? কি হলো, বসবেন না? সাদিফের ঘোর কাটে, বলে, না মানে ব্যাগ গোছাচ্ছিস? হ্যাঁ, কাল সকাল সকালই তো রওনা করবে বললো। সময় তো পাবো না, তাই এখনই গুছিয়ে রেখেছি। স্ফুট চিত্র পিওর। সাদিব তবুও রয়েসে বলল, না গেলে হয় না। বড় মায়াময় শোনালো সেই সুর, যেন কত শত আকুতি মিশে। পিউ ব্যস্ত হাতে থামে, হাসি কমে আসে। অবাক হয়ে প্রশ্ন করে, কেন ভাইয়া, কিছু হয়েছে? সাদিব কি বলবে বুঝতে পারল না। ঠোঁটের ডগায় হাতানোর উত্তর পেয়ে বলল, 2টা দিন পরেই তো তোর জন্মদিন। বাড়ির সবার কথা, সবার সাথে সেলিব্রেট করবি না? পিও সচকিত হলো। মনে মনে দিন তারিখ হিসেব করে বুঝলো ঠিক 3 দিনের মাথায় তার জন্মদিন আসছে। এই যা, তখন তো কক্সবাজারে থাকবে। আম্মুর হাতের সেমাই আর বিরিয়ানিটা, চাচুদের কিনে দেওয়া জামা, এত এত গিফট, সবই তো মিস হয়ে যাবে। মুহূর্তের মধ্যেই মন খারাপ হয়ে গেল তার। পর মুহূর্তেই ভাবলো, ধূসর ভাইয়ের সাথে ঘুরতে যাওয়ার কাছে এইসব তুচ্ছ। জন্মদিন তো প্রতি বছরই হবে, এমন কাছাকাছি হয়ে ঘুরতে যাওয়াটা তো আর হবে না। বড়দের মতো করে নিজেকে বোঝালো, কিছু পেতে গেলে কিছু দিতে হয় পিউ। তার চিন্তিত চেহারা দেখে সাদিব ভাবছিল কাজ হবে। পিউ হয়তো ইমোশনাল হলেও যাওয়াটা ক্যান্সেল করবে। অথচ মেয়েটা তাকে আশাহত করতে বলে দিল, থাক ভাইয়া, এইবার না হয় জন্মদিন পালন টালন নাই হলো, পরের বছর বেঁচে থাকলে হবে। আগে সমুদ্র দেখে আসি। সাদিফের আদলের প্রতিটি পড়তে তমসা নামলো। ভেতরে ভেতরে মুডটাই খারাপ হয়ে গিয়েছে। পিউয়ের জন্মদিন নিয়ে ভাবা কত রকম ইচ্ছে দাফন হলে হবে ভেবে দুঃখের রাজ্যে হারিয়ে গেল একরকম। ছোট করে বলল, ও ঠিক আছে। তারপর এক মুহূর্ত না দাঁড়িয়ে বেরিয়ে গেল। পিউ পিছু রাখতে গিয়েও ডাকলো না। তার যাওয়ার সময় ঘরে ঢুকছিল মিনা বেগম। দুজন মুখোমুখি হলেও সাদিব দাঁড়ায়নি, তবে চেহারার অবস্থা খেয়াল করেছেন তিনি। ভ্রু দুটো কুঁচকে ভেতরে এলেও বিছানার দিক চোখ ফেলতে আর্তনাদ করে বলল, এ কি? পিউ আবার ব্যস্ত হয়েছিল কাজে। মায়ের চিৎকার ভরকে তাকালো। মিনা দ্রুত কাছে এসে দাঁড়ালেন, চোখ পাকিয়ে বললেন, তুই এতগুলো কাপড় নামিয়েছিস কেন? পিউ গার্হ্যই করল না মায়ের দৃষ্টি। বলল, ও মা, ঘুরতে গেলে লাগবে না?
5 দিনের জন্য তুই 50টা জামা নামাবি? কে গোছাবে এসব? একদিনে একদিনও নিজের আলমারি নিজে গুছিয়েছিস? আজকে গুছিয়ে রাখবো। তোর গোছানোর নমুনা আমার দেখা আছে, সব তো ঠেসে ঠুসে রাখবি। আর এটা কি জামা নিয়েছিস? ঘুরতে গিয়ে কেউ কালো জামা পরে? রাতে হারিয়ে গেলে তোকে কেউ খুঁজে পাবে? পাশাপাশি থাকলেও তো হাতড়ে পাবে না। আমি গুছিয়ে দিই, সর। পিউ কথা বাড়ালো না, চুপচাপ সরে দাঁড়ালো। মিনা বেগম বকবক করতে করতে কাপড় চোপড় ভাঁজ করলেন। প্রতিটি কথার মাথায় মেয়ের কাজের যোগ্যতাও নিয়ে হাহাকার। অথচ পিউ মিটমিটি হাসলেন। মায়ের বকুনের মধ্যেও হঠাৎ পেছন থেকে জড়িয়ে ধরে টেনে টেনে ডাকলেন, ও মা, আমার মা। মিনা বেগম থতমত খেয়ে তাকালেন। বিনয়ী দেখতে দেখতে পেলেন পিউয়ের ঝকঝকে দাঁত। সন্দিহী কণ্ঠেই শুধালেন, হঠাৎ এত আহ্লাদ কেন? কী লাগবে বল? কই কিছু লাগবে না তো, বলে মায়ের বুকে মাথাটা গুজে দিল পিউ। মিনা অবাক হলেও পরের দফায় হাসলেন। চুলে হাত বুলিয়ে বললেন, ওদের ছাড়া একা একা বের হবি না কিন্তু। একা একা সাগরও নামবি না। সাঁতার জানা মানুষরাই ভেসে যায়, সেখানে তুই তো। পিউ মাথাটা উঁচিয়ে বলল, আহা, এটা আর কতবার বলবে? আমি একা একা কোথাও গিয়েছি কখনো? ঢাকাতেই তো বের হই না, আবার অচেনা জায়গায়। তোকে আমার এক ফোঁটাও বিশ্বাস নেই। পিউ ঠোঁট উল্টে হতাশ চোখে তাকিয়েই রইল। সেই সময় পুষ্প রুমে ঢুকেছে। ভেতরের দৃশ্য দেখে বিস্মিত কণ্ঠে বলল, ও বাবা, ছোট মেয়েকে দেখে আদর করে ভাসিয়ে দেওয়া হচ্ছে। আমিও তো যাচ্ছি। কই, কেউ তো এত আহ্লাদ করলো না। আমি বুঝি আদর পাবো না? মিনা ভ্রু গুটিয়ে বলল, তুই আবার কোত্থেকে এলি? তোকে এখন আদর করব? তোর দ্বিতীয় মা। পিওর তো আর শাশুড়ি নেই, তাই আমিই করছি। সেই মায়ের কাছে তো 2 বছর পর যাব। আপাতত যেই মা আছে তার আদরটা লুটেপুটে নিয়ে যাই। বলতে বলতে এসেই মাকে জড়িয়ে ধরল পুষ্প। পিউ চোখ নাক কুচকে বলল, দেখেছো কি হিংসুটে? চুপ কর। মিনা হেসে ফেললেন। এক হাতে ওকে, আরেক হাতে পুষ্পকে জড়িয়ে নিলেন বক্ষে। একটা একটা করে 2 মেয়ের মাথায় চুমু খেয়ে আওড়ালেন, তোরা দুজনই আমার কলিজা। আরও 2টো ফ্লাইটের টিকিট নতুন করে কাটা হলো। আগে পিছিয়ে হাওয়াতে একই বিমান পেলেও সিট ধারে কাছে পড়েনি ওদের। তবে ফ্লাইট ছাড়ার সময় অনুযায়ী সবার থেকে বিদায় নিল ওরা। যাওয়ার সময় আফতাব ছেলেকে গুরুতর ভঙ্গিতে বললেন, পিউকে দেখে রাখবে কিন্তু। তোমার ভরসাতে ভাবে ওকে ছাড়ছেন, আবার ওকে রেখে এদিক সেদিক যেও না। ধূসর চুপ করে রইল। ইকবাল মাথা চুলকে বিড়বিড় করে বলল, আপনার ছেলে পারলে ওকে কোলে নিয়েই হাঁটবে মেজো শ্বশুর আব্বু। এইসব নিয়ে নো টেনশন। সাদিবের সঙ্গে দেখা হয়নি ওদের। সে তো সকালেই অফিসের উদ্দেশ্যে বেরিয়েছে। কথা ছিল মারিয়ার সঙ্গে যাবে। আশ্চর্য বিষয়, মেয়েটা নাস্তা সেরে তাড়াহুড়ো দেখিয়ে চলে গিয়েছে। সাদিবের অদ্ভুত লাগলেও মাথা ঘামায়নি। তার মন মেজাজ ভালো না থাকায় কোনো কিছুই ভালো লাগছে না। যাওয়ার আগে পিওর সাথে আরেকটা বার দেখা করে গেল। হাতের মুঠোয় অকারণেই গুজে দিল 1000 টাকা। মাথায় হাত বুলিয়ে বলল, কিছু খেতে মন চাইলে কিনে খাস। পিও ঘাড় ঝাঁকিয়ে চমৎকার করে হেসেছে। দুদিকে বিস্তৃত হয়েছে তার গোলাপের মতো টকটকে অধর। যেই হাসিতে সাদিবের বিষাদ বাকিটুকু লেপ্টে এলো হৃদয়ে। মেয়েটাকে না দেখে 5টা দিন কিভাবে কাটবে ওর। শো শো করে গাড়ি চলছে ওদের। একটা মাইক্রো মাঝে সিটে ইকবাল, পুষ্প আর পিছনে পিউ ধূসর বসা। সামনে তাদের নির্ধারিত চালক। বিমানবন্দর অবধি এগিয়ে দেবে, তারপর বাকি রাস্তা প্লেনে। সেখান থেকে নেমে উবার ডেকে পৌঁছাবে সোজা 5 তারকা হোটেলে। ইকবালের হাত সুরসুর করছে। পুষ্প আর তার তখনই দূরত্ব একটুও মনোপুত হচ্ছে না। পিছনে পিউ সমস্যা না? ধূসরটা না থাকলেই টান মেরে কাছে নিয়ে আসতো। বিয়ে করা বৈধ বউটা এত দূর থাকবে কেন? উফ, পুষ্পটা যে কেন আগে আগে এসে সামনে বসতে গেল? ওদের এখানে বসিয়ে তারা কি পেছনে বসতে পারতো না? সুন্দর জিনিসটা আরও রোমাঞ্চকর হতো দুজনের অল্প স্বল্প কাছে আসার। ইকবাল অসহায় হয়ে একবার পুষ্পর দিক চায়। একটু হাত ধরলেও মেয়েটা রাগ করবে এখন। পেছনে বসা বড় ভাইয়ের সামনে স্বামীর আশেপাশেও ঘেঁষবে না সে। এদিকে পিউ 2 মিনিটের মাথায় একটু একটু করে এগোচ্ছে। এমনভাবে নাড়ছে যেন সিটটাও টের না পায়। সময় যেতে যেতে এমন এগোনোর দরুন একদম ধূসরের কাছে চলে এলো সে। আর কেবল একটুখানি ফাঁকা মাঝে ধূসরের ঘড়ি পরা হাতটা সেই ফাঁকাতেই রাখা।
পিউ জোড়া চোখে সেদিকে চাইল, নিজের হাতটা সন্তর্পণে পাশে রাখল। ব্যাহা মনের ভীষণ রকম ইচ্ছে জাগলো এই হাতটা একটু ছুঁয়ে দেওয়ার। কনিষ্ঠ আঙ্গুলটা হালকা উঁচু করে ধূসরের আঙ্গুলে লাগাতে যাবে তখনই সহসা পাশ ফিরল ধূসর। পিউ ঘাবড়ে গেল অমনি। আঙ্গুলটা থেমে তটস্থ ভঙ্গিতে ফিরে এলো জায়গায়। আর সেও বিদ্যুৎ বেগে সরে লেপ্টে গেল জানালার কাছে। ধূসর কপালে ভাঁজ পড়ে, হতভম্ব নেত্রে তাকায়। পিউ আরও ঘাবড়ালো তাতে, ভয়ে ভয়ে অথচ হাসার চেষ্টা করে বলল, সরে বসছি তো। ধূসর জানালার দিক ফিরে লম্বা শ্বাস ফেলল, যার প্রতিটি ধাপে বিরক্তি। এই আহাম্মক মেয়েটাকে নিয়ে কোথায় যে যাবে। তারপর এই রকম তাকালো আবার। পিউর মুখটা শুষ্ক। এইভাবে দেখছেন কেন উনি? এতটুকু কাছে গিয়েছি। আচমকা কনুই ধরে টান দিল ধূসর। পিউ হুমড়ি খেয়ে এসে গায়ের উপর পড়ল। চমকে গেল, গোল গোল চোখে চাইল তার চিবুকের দিকে। কতক্ষণ ফ্যালফ্যাল করে চেয়ে রইল ওভাবে। ধূসরের লম্বা হাতটা কনুই ছিঁড়ে পিঠ পার করে কাঁধে পড়তেই হুঁশে এলো। অমনি শুরু হলো চিরচেনা পরিচিত গতরের কাঁপাকাঁপি স্বভাব, সাথে বুকের টিপ টিপ আওয়াজ স্পষ্ট। এমনকি শীর্ণ চোখে দেখল সেই কম্পন। স্বভাবসুলভ ভারী কণ্ঠেই বলল, এতক্ষণ তো ঠিক ছিলিস, আমি ধরতেই মৃগী রোগ শুরু। প্রিয় অবলা সহনীয় নেত্রে চাইল। বলার মতো কিচ্ছুটি নেই এখানে। সত্যি কেন এরকম হয় ওর সাথে? কি সমস্যা? কি করলেই বা যাবে এসব? ধূসরদের 4 সিট সামনে, প্লেন সিট পড়েছে ইকবালদের। প্রিয় ছোট্ট গোলাকার জানালা ঘেঁষে বসলো, পাশে ওর প্রিয় ধূসর ভাই। অথচ তার মনের মধ্যে উত্তেজনা নেই, ভেতরটা ছটফট করছে খুব, অস্থির লাগছে, ঘামাচ্ছেও। আজকেই প্রথমবার উঠেছে প্লেনে। ঢাকা ছেড়ে বাইরে কোনো দিন যায়নি তো। যা যেত যতটুকু গিয়েছে গাড়ি করে মামার বাড়ি, ওইটুকুই ওর গণ্ডি। তাছাড়া অনেক উপরে বা উঁচুতে উঠলে ভয় লাগে, বুক কাঁপে, লাফায়, মাথা ঘোরে। ছাদেও খুব একটা ওঠে না এই জন্যে। প্লেন উপরে ওঠার সময় মাইক্রোফোনের একটা চিকসো মেয়েলি সুর ভেসে এলো, সবাইকে সিট বেল্ট বাঁধতে অনুরোধ করেছে। পিউ আতকে খেয়ালই করলো না। তার চোখ জানালার ওপাশে। ধূসর নিজেই ঝুঁকে এসে বেল্ট বেঁধে দিল। পিউ স্পর্শ পেয়ে নড়ে চড়ে উঠে ভীত সহস্র লোচনে তাকায়। তার পল্লব অস্বাভাবিক রকম কাঁপছে, বক্ষপট ধরপড় করছে, কপাল নাকের ডগা চিকচিক করছে ঘামে। ধূসর কোমল গলায় শুধালো, ভয় লাগছে? প্রিয় মাথা দোলালো। ধূসর নিজে থেকেই তাকে নিয়ে এলো কাছে, একদম বুকের সাথে পেঁচিয়ে ধরে বলল, চোখ বন্ধ কর, আমি আছি। প্রিয় বাধ্য মেয়ে খিচে চোখ বুজে নেয়। ধূসরের বুকের মাংস মিশে যায়। আকস্মিক একটু আগের ভয়টা আস্তে আস্তে নেমে এসে থমকে দাঁড়ায় অনুভূতির দোরগোড়ায়। ধূসর ভাইয়ের এত কাছে সে, মস্তিষ্কের নিউরন সবখানে পৌঁছে যায় সেই বার্তা। প্রিয় কুণ্ঠায় নুয়ে গেল। ভয় ডরের বদলে ঠোঁট চেপে সলজ্জিত হাসল। প্লেন আস্তে ধীরে উপরে উঠে একটা সময় মেঘ ছোঁয়। পেঁজা তুলোর মতো কাদম্বিনী ছেড়ে খুঁড়ে দাপটে সমেত উঠতে থাকে। পিউ সোজা হলো না। অমন চোখ বুঝে থাকতেই বুকের মধ্যে ঘুমিয়ে পড়েছে। দীর্ঘকার নিঃশ্বাস ঠিকরে পড়ছে ধূসরের লোমশ বুকে। সে ঘুমন্ত পিওর দিকে এক পলক চাইল। এভাবে থাকলে ঘাড় ব্যথা করবে ভেবে মাথাটা নিজের উরুর উপর নিয়ে গেল। গায়ের ওড়নাটা ভালো করে টেনে টুনে আড়াল করল শরীর। একটা ছোট্ট তবে শক্ত বিছানা পেয়ে পিওর প্রশস্তি নিল আরাম করে ঘুমানোর। পাশের শাড়ির ভদ্রমহিলা বেশ কিছুক্ষণ দেখে গেলেন ওদের। একটা বলিষ্ঠ পুরুষের পাশে কবুতর ছানার মতো মেয়েটাকে চশমার উপর থেকে নিরীক্ষণ করার চেষ্টা করলেন। শেষে ধৈর্য হারিয়ে ডাকলেন, এই যে বাবা, শুনো। ধূসর তাকালো। ভদ্রমহিলা সিটে বসে থেকে মুখটা এগিয়ে এনে ভ্রু কুচিয়ে বলল, তোমার বোন বুঝি? ধূসরের চোখে মুখে পরিবর্তন দেখা গেল না। রাগ, বিস্ময়, হতবম্বী ভাব কিছুই নয়। পিওর দিক বিচক্ষণ চেয়ে চাইল একবার, বোঝার প্রয়াস চালালো ও জেগে কি না। যখন বুঝলো ঘুমে জুবুতুবু পিউ, ওর নরম শরীরটা নিজের ওড়ুতে আরেকটু শক্ত করে চেপে ধরল ধূসর। রাশভারী অথচ সাবলীল ভঙ্গিতেই জবাব দিল, এটা আমার বউ।
সাদিব অফিসে ঢুকলো। মুখের অবস্থা একদম ভালো না, মন তো আরও বেশি খারাপ। গেট দিয়ে তাকে আসতে দেখে মারিয়া শশব্যস্ত হয়ে ঘুরে বসলো সামনে। এই যে এতটা সময় সে চাতকের মতো চেয়েছিল লোকটা কখন আসবে, কিছুতে বুঝতে দেবে না অশোক। মারিয়া কম্পিউটার স্ক্রিনে ব্যস্ততা দেখায়। সাদিবকে গেলে তার পাশ কাটাতে হবে, সেই সময় আর চোখে একবার দেখে নেবে বরং। জুতোর শব্দ যত কাছে আসে মেয়েটার হৃদস্পন্দন বাড়ে, শ্বাস প্রশ্বাস জোরালো হয়, আচমকা থেমে যায় সেই শব্দ। সাদিবকেও যেতে দেখা গেল না। মারিয়া সামনের দিক ভ্রু কুচকে চেয়ে রইল কিয়ৎক্ষণ। এই তো পরিষ্কার ঢুকতে দেখেছে, তাহলে যাচ্ছে না কেন? শেষে অধৈর্য হয়ে পিছনে ফিরল সে। অমনি টানটান হয়ে এলো মেরুদণ্ড। সাদিব তার কাছেই দাঁড়িয়ে, চোখের ভাষায় তীক্ষ্ণ। হঠাৎ এইভাবে দেখায় ভ্যাবাচাকা খেলো মেয়েটা। আশেপাশে চোরা ভীত চোখে দেখে আবার চাইল। আপনাকে বলা হয়েছিল আমার সাথে আসবেন, এলেন না যে? সরাসরি প্রশ্নে খানিক বিভ্রান্ত হলো মারিয়া। কি উত্তর দেবে এখন? আপনার থেকে পালানোর জন্য, মেলামেশা কমানোর জন্য এরকম করেছি, এটা তো কসমিন কালেও বলা যায় না। চুপ করে থাকলো তাই। সাদিব আরেকটু এগিয়ে ডেস্ক ঘেঁষে দাঁড়ায়। অফিস তখনও শুরু হয়নি বলে লোকজন তেমন আসেনি। ভ্রুকুচকে বলে, ভাব নিচ্ছেন ম্যালেরিয়া? শিকদার সাদিব হাসানের সাথে ভাব নিচ্ছেন আপনি? না না, আমি তো। সাদিব কথা কেড়ে শান্ত গলায় বলল, চুপ করুন, কোনো কথা শুনতে চাই না আপনার। তারপর গজগজ করে চলে গেল নিজের কেবিনে। মারিয়া হাঁ করে চেয়েই রইল। নিজেই কথা বলতে এসে নিজেই চটপট দেখালো, নাকি অন্য কারোর রাগ তার উপর ঝেড়ে দিয়ে গেল? প্রিয় ঘুমের মধ্যে কোলবালিশখানা আরেকটু নিবিড়ভাবে জড়িয়ে ধরে। তুলতুলে বিছানার তার ঘুম জমে উঠেছে। চোখ খুলতে ইচ্ছে করছে না। এত নরম বিছানাও হয়? কি তুলো দিয়ে বানায় এরা? সহসা দরজায় ঠকঠক শব্দ হলো। কেউ একজন শক্ত হাতে টোকা দিচ্ছে। পিওর ঘুম ছুটে যায়। নিভু নিভু চোখ মেলে তাকায়। বৃহৎ অক্ষিপণ ঘরের চার দেয়ালে দেখতে কটর ছড়িয়ে এসে বিস্ময়। তড়াক করে উঠে বসল অমনি। বিছানা, বালিশ, বেডশিট, ফার্নিচার সবই তো আছে না? দেয়ালে টাঙানো ওর ছবিগুলো নেই। এটা তো ওর ঘর নয়। এটা কোন জায়গা, কোথায় এসে পড়লো? তখন বাইরে থেকে ইকবালের কণ্ঠ শোনা গেল, পিউ পিউ, এই পিউ পিউ, উঠেছো তুমি? পরিচিত আওয়াজে পিউয়ের ভয়টা কমলো। তবে বিস্মিত সে, যতটা মনে আছে প্লেনে ছিল। ধূসর ভাইয়ের বুকে মাথা রাখলো। তারপর কিছু মনে নেই। ওরা কি কক্সবাজারে পৌঁছে গিয়েছে এত তাড়াতাড়ি? পিউ ত্রস্ত বিছানা থেকে নেমে দরজা টেনে খুলে চাপানোই ছিল, তাও ইকবাল ঢোকেনি। খোলা দরজাতেই ধাক্কা ছিল এতক্ষণ। ভেতরে একটা জোয়ান মেয়ে কিভাবে ঘুমিয়েছে। পিউকে দেখে ইকবালের দাঁত কপাটি বেরিয়ে এলো। বাইরে বলল, উঠে পড়েছ? পিউ মাথা দোলালো। সে বলল, আচ্ছা রেডি হয়ে নাও, বের হব আমরা। কোথায় যাব? নিচে যাব। খাবে না? পিউ চোখ বড় করে শুধালো, আমরা কি এখন কক্সবাজারে? জি ম্যাডাম, টের পাননি কিছু? পিউ অসহায় বনে মাথা নাড়ল দুদিকে। ইকবাল হতাশ কণ্ঠে বলল, সত্যি বাবা, মেয়ে মানুষের ঘুম এরকম হয়? আমার জানা নেই। প্লেন থেকে ঢুলতে ঢুলতে গাড়িতে উঠলে, হোটেলে এলে, রুমে শোয়ানো হলো, কিছু টের পাওনি? হ্যাটস অফ টু ইয়োর ঘুম পিউ। পিউ ঠোঁট উল্টে বলল, আমার ঘুম এরকমই, তাছাড়া রাতে ঘুমোয়নি তো, তাই সব মিলিয়ে। ইকবাল দুষ্ট হেসে বলল, কেন, ধূসরের সাথে ঘুরবে বলে এক্সাইটমেন্টে বুঝি ঘুম হয়নি? পিউ মাথা নামিয়ে হাসলো। তারপর আবার চোখ তুলে সচকিত কণ্ঠে বলল, কিন্তু আমাকে এখানে আনলো কে? ঘুমানোর অবস্থা হেঁটে হেঁটে এসেছি। এহ, ঘুমানো ঘুমানো মানুষ আবার হাঁটে কিভাবে? তোমাকে তো ধূসর নিয়ে এসেছে এইভাবেই কোলে করে। পেটের কাছে দু হাত বেঁধে সদ্য জন্মানো শিশু কোলে নেওয়ার ভঙ্গিমা করে দেখালো ইকবাল। পিউ লজ্জা পেল। মনে পড়ল ওর চোখে তখন রাজ্যের ঘুম। ধূসরের গাল চাপড়ে চাপড়ে ডাকার কোনো রকম তাকিয়েছিল। হুজুগে তন্দ্রিত কদম উঠে বসেছিল গাড়িতে। এরপর আবার সিটে ঢুলে পড়ল ঘুমে। তারপর এই সোজা নিজেকে খুঁজে পেল বিছানায়। কি মারাত্মক ঘুম রে বাবা। পরপর অবাক কণ্ঠে বলল, কষ্ট হয়নি ওনার? আমাকে ডেকে দিলেই তো পারতেন। ইকবাল লম্বা শ্বাস ফেলল। কষ্ট হয়েছে কিনা জানি না, তোমার যা ওজন, একটা আঙ্গুল টোকা দিলেই তো পড়ে যাবে। পিউ মুখ বেঁকায়। সে মোটেই তো অত শুকনা না। ইকবাল আবার বলল, ডাকতে চেয়েছিল পুষ্প, ধূসর দেয়নি, বলেছে ঘুমাচ্ছে যখন ঘুমাক।
এত প্রেম নেওয়া যায় বলো তো? পিউ ফ্যালফ্যাল করে চেয়ে যায়। ধূসর ভাই এমন করেছেন ওর জন্য? রোমাঞ্চকর অনুভূতি হয় ভেতরে। লাজুক লাজুক হেসে ঘাড় চুলকায়। ইকবাল হাসলো, তাড়া দিয়ে বলল, অনেক কথা বলেছি, এবার তৈরি হও। বলে যেতে নিলেই পিউ শুধালো, আপু কোথায়? শাড়ি পরছে, ওই জন্যই আমাকেই ডাকতে পাঠালো। পিউ উসকুস করলো তার অধর জোড়া। ইকবাল বুঝতে পেরে বলল, তোমার মহারাজও আছেন, রেডি হয়ে বের হও, সবাইকে দেখবে। পিউ মুচকি হাসলো, মাথা কাত করলো একপাশে। ইকবাল যেতেই দরজা লাগিয়ে পিঠ ঠেকালো যেখানে। ধূসরের কোলে ঘুমন্ত নিজেকে কল্পনা করলো একবার। আনমনে মানুষ স্পটে সেই দৃশ্য ভাসলো। অনেকটা সময় অত কাছাকাছি ছিল ওরা। ওর মাথাটা কি তখন ওনার বুকের মধ্যে রেখেছিলেন? ইস! সব ভেঙে পিউ ঠোঁট কামড়ে কণ্ঠিত হাসে, তারপর লজ্জায় হাঁসফাঁস করে মুখ ঢেকে নেয় দু হাতে। পিউ গাঢ় নীল সালোয়ার কামিজ পরে ওয়াশরুম থেকে বের হলো কেবল। ওড়না পেতে রাখা বিছানার উপর আয়নার সামনে পিঠ ফিরিয়ে দাঁড়ালো গিয়ে। জামার পেছন দিক চেইন, কোনোই ভাঁজ করে ঘাড় বাঁকিয়ে আয়না দেখে দেখে চেইন টানাটানি শুরু করলো পরপর। ধূসর হাতের চকচকে ঘড়ির হুক লাগাতে লাগাতে পিউর দরজার সামনে এলো। সবাই রেডি, ইনি এখনো বের হতেই পারেননি, এত কি সাজে? একবার তাকালো পিওর মুখোমুখি পুষ্পদের বন্ধ দরজার দিকে। মোট 4টে ঘর নিয়েছে ওরা, তার রুমটা ঠিক পুষ্পদের পাশেই। ধূসর ভেজানো দরজা ঠেলে দিতেই হা করে খুলল সেটা। বেখেয়ালি বলল, পিউ তুই। বলতে বলতে সামনে তাকাতেই কথা আটকে গেল তার। ভরাট নীরের পুরুষালী সুর আকস্মিক কানে এলে পিওর বুক ছ্যাদ করে ওঠে। হকচকিয়ে ফিরে তাকায়, বুকে ওড়না নেই। আয়নার প্রতি বেশি ফর্সা হা করা খোলা পিঠ স্পষ্ট দেখতে পেল ধূসর। হতভম্ব হয়ে গেল ঘটনাচক্রে। চটজলদি চোখ ফিরিয়ে ঘুরে তাকালো আরেক দিকে। পিউ হুঁশ ফিরতেই বিছানা থেকে ওড়না ছো মেরে এনে গায়ে জড়ালো। ধূসর অস্বস্তিতে কি করবে বুঝে উঠল না। মুখের কাছে হাত এনে কাশলো, কয়েকবার গলা খাকারি দিল। ঘুরে থেকেই ব্যস্ত ভঙ্গিতে বলল, তাড়াতাড়ি আয়। পরপর দ্রুত পায়ে প্রস্থান নিল সে, যেন পালালো একরকম। পিউ লজ্জা পেয়েছে শতগুণ বেশি। ইকবাল ভাই যাওয়ার পর দরজা চাপিয়ে দিয়েছিল, কেন যে আটকালো না? এইভাবে দেখে ফেললেন উনি। পেছনে বিশালাকার 5 তারকা হোটেল, সামনে শানিত সৌন্দর্যের অধিকারী সমুদ্র সৈকত। তীব্র গর্জন তুলে এক একটা ঢেউ এসে হুমড়ি খাচ্ছে তীরের উপর। বালুর চড়ে বাঁধা ট্রলার, স্পিড বোট দুলে দুলে উঠছে তাতে। ধূসররা একটা নামি দামি হোটেলে উঠেছে। এখানকার নিজস্ব বিচ আছে একটা বড় অংশ জুড়ে, সীমারেখা দেওয়া, শুধুমাত্র যারাই রুম বুক করেছে সেখানে তারাই ঘুরবেন। বাইরে কারো আসা যাওয়া নিষেধ, অথচ পুষ্প এখানে ঘুরবেন না। বিচের পাড়ে এসে এমন নিরিবিলি পরিবেশ একদমই ভালো লাগছে না তার। খাবারের কোনো ভ্যানও তো নেই। সাগর দেখতে দেখতে যে 1 কাপ চা খাবে তাও তো হবে না। সে বায়না করলো পাবলিক বিচে যাওয়ার। ধূসর আপত্তি করেনি। হানিমুন যেহেতু ওদের, আসার উদ্দেশ্য ওরা, সবটা ওদের মর্জিতেই হোক। একটা উবার নিয়ে তারা পাবলিক বিচের প্রথম গেটে এলো। লোক সমাগম, পা রাখা যায় না এখানে। পিওর চোখ কপালে ছোঁয়া, এত মানুষ সমুদ্রে দেখতে আসে বুঝি? পুষ্প একটা লাল জর্জেট শাড়ি পরেছে। বিচে পা রাখতেই হাওয়ায় আঁচল উড়ছে এদিক ওদিক। এর মধ্যে আচমকা ইকবাল খোপা করা চুলগুলো খুলে দিল। পুষ্প তাকাতেই চাপা কণ্ঠে গান ধরল, কইনারে কইনারে বাঁকা চুলেতে খোপার বাইধো না রে, ওই চুলেতে জাদু আছে আমার ঘুম আসে না রে। পুষ্প খিলখিল করে হেসে উঠল। প্রিয় গান শুনে পিছনে তাকিয়ে মুচকি হেসে আবার সামনে ফেরে। সম্মোহিত নেত্রে চেয়ে দেখে তার সম্মুখে ফোন কানে গুজে হাঁটতে থাকা দীর্ঘদেহী পুরুষটিকে। এত ব্যস্ত সে, পেছনে তার দিকে খেয়ালই নেই। পুষ্প সলজ্জে ইকবালের বাহুতে ঘুষি বসিয়ে বলল, তুমি একটা জাতা ইকবাল। তার রক্তিম দুটো গাল দেখে বরাবরের মতো বিমুগ্ধ হয় ইকবাল। ডান বাহুতে জড়িয়ে ধরে বুকের সাথে। বালুর উপর ফেলে আসা পুষ্পর ফর্সা কদমের দিক চেয়ে বলে, মাই লাভ, জুতোটা
পড়ে আসলে পারতে, বালুর মধ্যে অনেক শামুক থাকে, পাটা কেটে গেলে কি হবে? কেন কোলে নিয়ে হাঁটবে? পারবে না? আমি পারবো, কিন্তু কে যেন বড় ভাইয়ের সামনে লজ্জা পায়। পুষ্প বলল, তাও ঠিক। এরপর তাকালো সামনে। ধূসর সবার প্রথমে হাঁটছে, মাঝে পিউ আর পেছনে ওরা। ধূসরের কদমের সাথে পাল্লা দিতে এক প্রকার ছুটছে মেয়েটা। পুষ্প ওর দিকে আঙ্গুল দেখিয়ে বলল, পিউ ভাইয়ার সাথে সাথে হাঁটার জন্য কিভাবে হাঁটছে দেখো। এই পিউ, পড়ে যাবি, আস্তে হাঁট। পিউ শুনলেও মানল না। সে থামতে চায় কিন্তু পথযুগল ছুটছে। ইকবাল বড় দুঃখ প্রকাশ করে বলল, সত্যি এই পিউ পিউর জন্য ভীষণ মায়া হয় আমার। ধূসরটা আস্ত একটা বজ্জাত, এত ভালোবাসিস প্রকাশ করলে কি হয়? পুষ্প মৃদু হেসে বলল, কিছু ভালোবাসা অপ্রকাশিতও সুন্দর। ইকবাল পাশ ফিরে দেখল এক ভদ্রলোক ভাব নিয়ে বসে আছেন। পুষ্পকে শুধালো, ডাব খাবে? যেই গরম, চলো খাই। ইকবাল হাত উঁচিয়ে পিউকে ডাকতে গেল, বলল, ও ডাব খায় না। ইকবাল অবাক হয়ে বলল, সে কি, ডাব খায় না এমন মানুষ হয়? হ্যাঁ, এই যে আমার বোন, ওর কাছে ডাবের পানি স্যালাইনের মতো লাগে। আম্মুর বকাবকিতে একবার জন্ডিসের সময় খেয়েছিল, ওই শেষ। ছয়ও না। ইকবাল হাসলো, বলল, আচ্ছা চলো, তোমাকে কিনে দেই। পিউ ক্লান্ত হয়ে থামল। না, এই জীবনে হয়তো ধূসর ভাইয়ের সাথে পা মিলিয়ে হাঁটা যাবে না। অমন হাতের মতো কদম ফেললে তার মতো পিঁপড়ে পোষায়। পিউ মুখ ফুলিয়ে শ্বাস ফেলল, ঘন ঘন নিঃশ্বাস নিল। ধূসরের সব মনোযোগ ফোনে। কি এত বলে, কার সাথেই বা বলে? পিউ পেছনে তাকায়। পুষ্প আর ইকবালকে ডাবের ভ্যানের সামনে দেখে নাক চোখ কুচকায়। এই স্যালাইন পানি খেতে এত দূর আসার কি আছে? এরপর চোখ রাখলো ডান পাশে। বিশাল সমুদ্র সেথায়, তবে অতটা তেজ নিয়ে ঢেউয়ের ছোট ছোট আকারে আশ্রয় আসছে কুলে। পিওর উষ্টপুট মুহূর্তে ভর্তি হলো দ্যুতিময় হাস্য। বিকেলের নরম রোদের আলোয় সেই হাসি বড় মায়াময় দেখালো। চুল কানে গুজে স্যালোয়ার হালকা উপরে তুলে স্লিপার জোড়া খুলে রাখলো পাশে। গুটি গুটি পায়ে পানির দিকে এগোতে গেলেই পিছন থেকে ওড়নার মাথা টেনে ধরল কেউ। পিউ থমকালো, বিদ্যুৎ বেগে ফিরে চাইল পেছনে। ধূসর ফোন পকেটে ভরতে ভরতে শুধালো, কোথায় যাচ্ছিলি? একটু পা ভেজাতাম। ধূসর ভ্রু যায়। একা একা? পিউ বুঝলো এখন ধমক খাবে, মুখ কালো করে বলল, তো কি করব? আমার কি দোকলা আছে? আপু ভাইয়ার সাথে ব্যস্ত, আপনি ব্যস্ত ফোনে, আমি ছোট মানুষ, এতিমের মতো ঘুরছি। বলতে বলতে যার চেহারায় লেপটে আসে দুঃখ, হতাশা। ধূসর তীক্ষ্ণ চোখে চেয়ে থাকলো, আলগোছে হাসলো। পিউ তাকাতে গম্ভীর করে ফেললো চেহারা। ওনার মাথা টান বসাতেই পিউ হোঁচট খাওয়ার মতো কাছে এসে পড়ল। ধূসর সঙ্গে সঙ্গে কাঁধ পেঁচিয়ে পা বাড়িয়ে বলল, চল। পিউ খুশিতে আটখানা হয়ে শুধালো, কোথায় যাব আমরা? ধূসরের নিরুদ্বেগ জবাব, "উম, বেচে দেব তোকে।" পিউ হেসে ফেলল, সৌমিদ্র কণ্ঠে বলল, স্বয়ং ফেরেশতা এসে বললেও বিশ্বাস করব না। ধূসর অদ্ভুত চোখে চায়, দৃষ্টির গভীরতা ঠাওর করা কঠিন। হবেই প্রহেলিকা যে, অথচ পাতলা ঠোঁট দয়ে বেঁকে যায় একদিকে। ফের ভ্রু নাচিয়ে বলে, এত বিশ্বাস? পিউ কোনোরকম রাগ ঢাক রাখল না। হৃদয়ের অলিন্দে লুকানো কথাটুকু উগড়ে দিতে বলল, নিজের থেকেও বেশি। ধূসরের পা থামে, স্থির হয় হাঁটা। তার পিঠে রাখা অনমনীয় হাতটা আরেকটু দৃঢ় হলো, অবিচল হলো অগাধ লোচনের চাউনি। যেন কত কি বলবে, কত কি শোনাবে। এর মধ্যে ছুটে ছুটে চঞ্চল পায়ে হাজির হলো পুষ্প। ওকে দেখে ঝটপট করে নামিয়ে নিল ধূসর গুজল পকেটে। সে এসে আবদার করলো, ভাইয়া চলুন ট্রলারে ঘুরি, সবাই ঘুরছে। ইশারা করা আঙ্গুল অনুসরণ করে তাকালো ধূসর। ৬-৭ জন বসার মতো ট্রলার তীরের সাথে সারি বেঁধে লাগানো, বেশ রংচঙ্গে। অনেকেই ঘুরছে, ঢেউর প্রকোপে ওঠানামা করছে আবার। সে চোখ ফেরত এনে বলল, না দরকার নেই। পুষ্পর হাসিটা নিমেষেই মুছে যায়। পিউ নিষ্পাপ কণ্ঠে বলল, কেন, কি হবে চললে? সবাই তো জ্বলছে। ধূসর চোখানেত্রে বলল, সবাই যা করবে তুইও কি তাই করবি? না, তা কখনো বলেছি, কিন্তু চললে ভালো হতো না। সাঁতার জানিস? পিউ চুপসে গেল, দুদিকে আস্তে ধীরে মাথা নাড়ল। পুষ্প চুপ, সেও জানে না। ইকবাল বুক ফুলিয়ে গর্বের সহিত বলল, আমি জানি, আমি কিন্তু জানি। তো দুটো একসাথে সমুদ্রে পড়লে একা তুলতে পারবি? ইকবাল অবাক কণ্ঠে বলল,
একা তুলতে যাবো কেন? তুই তো আছিস, তোরটাও তুই তুলবি, আমারটাকেও আমি তুলবো। ধূসর চোখ রাঙাতে থতমত খেয়ে বলল, না মানে একটা তোর বোন, একটা আমার বোন, একটা আমার বউ, একটা তোর। ব্যাকাস কথা বলে ফেলেছে বুঝিয়ে থামলো নিজেই। ধূসর দাঁত চেপে চেয়ে আছে, যেন এক্ষুনি নাক ফাটাবে। ইকবাল আমতা আমতা করে উপরের দিকে চেয়ে বলল, আকাশে একটাও তারা নেই কেন? পুষ্প ঠোঁট চেপে হাসছিল, উত্তরে বলল, দিনের বেলায় তারা তোমার কপালে আছে? পিউ গুটিসুটি মেরে দাঁড়িয়ে লজ্জা পেয়েছে। সবার কথা থামতেই মিনমিন করে বলল, চলুন না ধূসর ভাই, একটু উঠলে কি হয়? পুষ্প বলল, হ্যাঁ ভাইয়া প্লিজ একবার। ইকবালও তাল মেলালো, চল না ভাই, একদিনই তো, তাছাড়া ঢেউই নাই তেমন, সমুদ্র তো শান্ত। এতজনের অনুরোধে শেষমেশ হার মানল ধূসর, শ্বাস ফেলে বলল, ওকে। সবার আগে ইকবাল উঠল, তারপর পুষ্প, তার মধ্যে বিন্দুমাত্র ভয়ডর দেখা যাচ্ছে না, একা একাই উঠেছে। এরপর ধূসর। ট্রলারের ঢেউয়ের তোপে তখন থেকে অল্প অল্প নড়ছে। সে উঠে হাত পাতল পিওর দিকে, বলল, আয়। পিওর বক্ষ জুড়ে ভালো লাগার তরঙ্গ, কম্পিত হাতখানা বাড়িয়ে দিতে আঁকড়ে নিল ধূসর। পুষ্প কাঠের উপর বসে দুষ্টুমি করে বলল, আমাকে তো এভাবেই উঠালেন না ভাইয়া। ইকবাল তার পাশে বসে বলল, তোমার জন্য আমি আছি মাই লাভ। একটা মাঝারি সাইজের ট্রলার ভাড়া নিয়েছে ওরা, চালক, হেল্পার আর ওরা চারজন। সমুদ্রের উত্তাল ঢেউয়ের মধ্যে ট্রলার পৌঁছাতেই পিউ ভয়ে নড়ে চড়ে বসল। কাঠ আর লোহার তৈরি ট্রলারের কোনো জায়গায় আঁকড়ে বসবে, মনে হচ্ছে এই এক্ষুনি পড়ে যাবে। এত ভয় লাগছে কেন? আপু তো দিব্যি বসে আছে, ধূসর ভাই, ইকবাল ভাই কি টান টান হয়ে দাঁড়িয়েছে। তুই এত ভীতু কেন পিউ? পিউ মিথ্যে মিথ্যে সাহসী বানালো নিজেকে। বাতাস উড়ে যেতে চাওয়া ওড়না কোলের মধ্যে আগলে সমুদ্রের জলের দিকে চাইল। কি স্রোত! এর ভেতর পড়ে গেলে ইনানিলা কনফার্ম। বিয়ে শাদী বাচ্চা কাচ্চার স্বপ্ন সবই জলেতে যাবে। পিউ পানির দিক চেয়ে ঢোক গিয়েছে বারবার। প্লেনের কথা মনে পড়ে আফসোস হলো, ওভাবে যদি আরেকবার ধূসর ভাই বুকের মধ্যে নিতেন। এখন ভয়ের উচ্চারণ করলেও ঠেলে ফেলে দিবেন। সে নিজেও তো বায়না করেছিল তাল মিলিয়ে। পিউ নিঃসহায়ের মতো বসে থাকলো, তার ভীত চোখ দুটো সমুদ্রের জলে। হঠাৎ টের পেল পাশে কেউ বসেছে, ফিরে তাকালো অমনি। ধূসরকে দেখে মেয়ে এলো আরও, আপ্রাণ প্রচেষ্টা চালায় ভয়টুকু ঢেকে রাখতে। ধূসর ভাই কোনোভাবে বুঝলেই ধমকাবেন, না হলে তেরা কথা ফ্রি। লুকিয়ে রাখার সমস্ত সুন্দর চেষ্টার বিফল হলো তাও। ধূসর বুঝতে বিলম্ব হয়নি। তার শঙ্কিত মুখশ্রীর পানে এক পল চেয়ে কাঠ খামচিয়ে ধরা হাতের দিক দেখল। কোনো কথাবার্তা ছাড়াই সেই হাতটা উঠিয়ে আনলো মুঠোতে। প্রিয় চকিত চোখ রাখল। ভয়টয় নিমিষে সমাপ্ত। উল্টে মুখমণ্ডল ঘেঁষে এলো উজ্জ্বলতায়। ধূসর হাত ধরে রেখে ওর দিকে এগিয়ে বসলো, একদম গা ঘেঁষে। প্রিয় চেয়ে থাকতে পারে না, মাথা নামায় নিঃশব্দে মোহিত হাসে। পুষ্প ট্রলারের শেষ মাথায় গিয়ে বসতে বুক কেঁপে উঠল ইকবালের। ওখান থেকে পড়লে তার বউ শেষ। আর্তনাদ করে বলল, মাই লাভ, অত মাথায় যেও না, পড়ে যাবে। পুষ্প সে কথায় কান দেয় না, একটু ঝুঁকে ট্রলারের গা ঘেঁষে ছলকে উঠে পানি ধরতে যায়। ইকবালের কলিজা ছলাৎ করে উঠল, সাবধানে পা ফেলে এগিয়ে গেল জলদি। ব্যস্ত হাতে ওকে টেনে সোজা করে বলল, এরকম করছো কেন? সমুদ্রের শার্ক আছে জানো না, হাত কামড়ে ধরলে। তার মুখবিবরের উদ্বিগ্ন ছাপটুকু স্পষ্ট দেখে মুচকে হাসলো পুষ্প। বলল না কিছু, ভেজা হাত আঁচলে মুছে বসে রইল। ইকবাল দম ফেলল, স্ত্রীর হাত মুঠোয় রেখে পাশে বসে ঘাম মুছল কপালের। বুকটা কাঁপছে এখনো। পিওর হৃদয়ে জুড়িয়ে যায় ওদের ভালোবাসা দেখে। ইকবাল ভাইয়ের কি অমোঘ টান তার বোনের প্রতি, এত ভালোবাসা, এত সুখ, এতটা তৃপ্তি সাদিব ভাই কখনো আপুকে দিতেই পারতো না হয়তো। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। পিউ ঠোঁটে হাসি রেখে মুক্ত শান্তির শ্বাস নেয়, পাশ ফিরে ধূসরের দিক তাকায়। সে এদিকেই চেয়েছিল। পিউ তাকাতেই অবিলম্বে দৃষ্টি ফিরিয়ে ফোনের উপর রাখলো। পিউ বুঝে গেল বরাবরের ন্যায়। মাথায় চলল দুষ্টুমি, বলল, আচ্ছা ধূসর ভাই, এখন যদি আমাকে একটা শার্ট টেনে নেয় কি হবে? ধূসরের নিরুৎসাহিত উত্তর, কিছুই না। পিউ বিস্ময়িত হয়ে বলল, খেয়ে ফেলবে তো, আপনার কষ্ট হবে না? তার গম্ভীর জবাব, না, কষ্ট হওয়ার কি আছে? পিওর হাসি হাসি ভাব চেহারার ভাঁজে লুকানো দুষ্টুমি হুড় করে তৎক্ষণাৎ পালায়। কোথায় ভাবলো ধূসরভাই বকবেন, কষ্ট পাবেন। সিনেমার মতো মুখ চেপে ধরে খুব মায়া করে বলবেন, খবরদার পিউ,
এসব অলক্ষণের কথা একদম বলবি না। অথচ তার কিছুই এসে যায় না। পিউ চূড়ান্ত আহত হলো, মনে মনে চাইলো সত্যি একটা ষাঁড় কাশুক, তাকে গিলে খাক। তখন ইকবাল উল্টো দিক থেকে একটু উঁচু কণ্ঠে বলল, আরে পিউ, তুমি ওর কথা কান দিও না, আমি বলছি শোনো। তোমাকে ষাঁড়কে টেনে নিয়ে নিলে ধূসর পেটের মধ্যে গিয়ে ডিসুম ডিসুম করে তোমাকে বের করে আনবে, বুঝলে? পুষ্প হা হা করে হেসে উঠল শুনে, কিন্তু পিউ হাসলো না। তার মনটাই খারাপ হয়ে গিয়েছে, শুধু বিড়বিড় করে আওড়ালো, আনরোমান্টিক। মারিয়া তিতিবিরক্ত। অফিসের বসটাকে যদি কয়েকটা লাথি খুশি দিতে পারতো, মন পুতো হতো তার। এতগুলো মেয়ে কাজ করে এখানে, অথচ লোকটার হুঁশ জ্ঞান নেই। এমন রাত করে কেউ মিটিং ডাকে, ছুটি দেয়? মেয়েগুলো বাড়ি যাবে কি করে? রাস্তার পাড়ে ফেলে রাখা টুকরো টুকরো ইটগুলো দেখে ইচ্ছে হলো ভদ্রলোকের মাথায় মারার। এমনিতেই 9টার পর বাসে সিট পাওয়া যায় না। দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়া একটা মেয়ের পক্ষে কতটা ভোগান্তি সে জানে। তার মধ্যে ভদ্রলোকের মুখোশ পরা, গায়ে হাত দিয়ে পটু লোকগুলোতে আছেই। বাসে উঠতেই মন চায় না মাঝে মাঝে। সেখানে 10টা পার হয়েছে ঘড়িতে। কি করে যাবে সে? এই হুটহাট মিটিং ডাকার নিয়ম আগে জানলে চাকরিটাই নিত না। না খেয়ে রইল না। মারিয়া মনে মনে মুখে ঝামটা দিতে দিতে স্টেশনের দিকে হাঁটে। রাস্তা একজন লোক ছাড়া কেউ নেই। গাড়ি চললেও সব হুশ হুশ করে উড়ে যাচ্ছে পলকে। এই মুহূর্তে সাদিব আর তার বাইকটাকে প্রচণ্ড মিস করলো সে। এই জন্য বলে আগুন আর বরফ একসাথে হতে নেই। সাদিবের দুদিনের সঙ্গ যে তার মনটা টুপ করে নিয়ে যাবে, জানলে ও মুখও হতোই না। মারিয়া দীর্ঘশ্বাস ফেলল, হাসল নিজের উপর বিদ্রূপ করে। সত্যি শেষ এমন একজনকে মন দিলি মারিয়া, যার মনে অন্য কেউ। সে হাঁটার মধ্যে আচমকা পেছনে কজোড়া পায়ের শব্দ আসে, যেন অনেকেই হাঁটছে। মারিয়া সতর্ক চোখে ঘুরে চাইল। সেদিনেরই সেই ছেলে তিনটে দেখে ঝুলে গেল চোয়াল। ওরা কি ফলো করছে ওকে? মারিয়া হাঁটার গতি বাড়িয়ে দিল তৎক্ষণিৎ। পায়ের শব্দও বাড়ল অমনি। মানে ওরাও জোরে হাঁটছে? মারিয়া ঘামতে থাকে বুঝতেই, কাঁপছে তার হাত পা। বাতাসে গতিতে হাঁটছিল যখনই আচমকা ছেলে তিনটে পথরোধ করে দাঁড়ালো ওর। মেয়েটার হৃৎপিণ্ড থমকে গেল সেখানেই। ওদের শরীর থেকে মদ আর সিগারেটের মিশ্র গন্ধে গুলিয়ে এলো গা। একজন বলল, এই মেয়ে, এত দেমাক কিসের? হ্যাঁ, দেখলেই পালাতে চাও দেখছি। কেন, আমরা কি বাঘ, খেয়ে ফেলবো তোমাকে? বাকি দুজন হুহা করে হেসে ওঠে কথাটায়। মারিয়া হাঁটু কাঁপছে, তাও কণ্ঠ স্বাভাবিক রেখে বলল, পথ ছাড়ুন। আরে ছাড়বো তো, আমাদের কাজটা হয়ে যাক, ছেড়ে দেব। দরকার পড়লে বাড়িতে গিয়ে দিয়ে আসবো। মারিয়া ভয়ে শেষ, শুকনো আত্মরক্তা নিয়ে শুধালো, কি কাজ? কি কাজ কথাটা বলছেন আপনারা? দ্বিতীয়জন বলল, আরে এত তোতলাচ্ছ কেন? আমাদের দেখতে কি বাজে ছেলে মনে হয়? আমরা ভীষণ ভালো ছিল বুঝলে। আর ভালো ছেলেদের জন্য দরকার একটা ভালো মেয়ে, এই যেমন তুমি। বলেই খপ করে হাতখানা চেপে ধরল ওর। মারিয়ার স্তব্ধ বিস্ময়, ভয়ে বাকরুদ্ধ। তাও চোখ রাঙিয়ে বলল, হাত ছাড়ুন আমার। বললাম না কাজ শেষে ছাড়বো, চলো। টান বসাতেই হুলস্থুল বাঁধিয়ে হাতটা কামড়ে ধরল মারিয়া। ছেলেটা ব্যথায় আ বলে চেঁচিয়ে ওঠে। হাত ছেড়ে দেয় মুহূর্তেই। বাকি দুজন চোখ দুটো মার্বেলের মতো করলো। কিছু বুঝে ওঠার আগে উল্টো ঘুরে দৌড় লাগালো মারিয়া। ধর শালিরে বলেই ছেলেগুলো ছুটে লাগালো পিছনে। সুপ্রসন্ন ভাগ্য থাকলে যা হয়, মেয়েটা পড়তে পড়তে পড়ল একবারে সাদিপের বাইকের সামনেই। রীতিমতো ধাক্কা খেয়ে উল্টে পড়ল রাস্তার উপর। সাদিপ ফটাফট বাইক ব্রেক কষে। মারিয়াকে দেখে সিট বলে স্ট্যান্ড ভিজিয়ে নেমে আসে। ছেলে তিনটে দূর থেকে অ্যাক্সিডেন্ট দৃশ্যে দাঁড়িয়ে গেল। দ্বিধাদ্বন্দ্বে ভুগল এগোবে কিনা। মারিয়া একে ভয়ে কাঁপছিল, দ্বিতীয় বাইকে ধাক্কা। একেবারে চোখ বুজে নেতিয়ে রইল পিচের উপর। সাদিপ ছুটে গিয়ে কাছে বসলো, গাল চাপড়ে হড়বড় করে ডাকলো, ম্যালেরিয়া, মিস ম্যালেরিয়া। মারিয়া ত্রস্ত চোখ খোলো। স্থির চিত্রে ন্যায় সামনে সাদিপের মুখটা ভেসে উঠল তখন। অথচ বিভ্রান্ত কণ্ঠে বলল, আমি কি বেঁচে আছি? সাদিপ চোখ মুখ গোছালো, তার মেজাজ এমনিতেই তুঙ্গে। মোটা কণ্ঠে বলল, বেঁচে আছেন মানে? মারিয়া কপালে ভাঁজ, হাওয়া ভয়টাও উধাও। উল্টে স্ফূর্ত কণ্ঠে বলল, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? তার মানে আমি বেঁচে আছি। প্লিজ আমাকে তুলুন।
সাদীপ বিরক্ত হলেও টেনে টুনে ওকে সোজা করে দাঁড় করালো, ভীষণ কৌতূহল সমেত শুধালো, সবসময় খালি ছুটেন কেন? আর ছুটতে ছুটতে এসে আমার সামনেই পড়েন, ব্যাপার কি? মারিয়া কাঁধ ব্যাগটা বুকের সাথে চেপে ধরে আশেপাশে তাকালো, একটু দূরে ছেলেগুলোকে দেখে আতকে বলে উঠল, ওই দেখুন, ওরা যায়নি এখনো। তার চোখ অনুসরণ করে তাকালো সাদীপ, শুধালো, কারা ওরা? ওরা বখাটে, সেদিনও আমাকে টিজ করেছিল আর আজ আমার হাত চেপে ধরেছে, নিয়ে যাচ্ছিল কোথাও, আজে বাজে কোথাও বলেছে। তার বলার ভঙ্গি যতটা অশান্ত, সাদীপ ততোধিক শান্ত কণ্ঠে বলল, ও আচ্ছা। মারিয়া হতবাক হয়ে বলল, ও আচ্ছা মানে? ওরা আমাকে আজে বাজে কথা বলেছে, হাত ধরে টেনেছে, আপনি কিছু বলবেন না? আপনার হাত ধরে টেনেছে, আমি কি বলবো? সাদীপ কাঁদ উচায়, বড় নিস্পৃহ সে। আবার বলল, আর সুন্দরী মেয়ে দেখলে ছেলেরা এরকম করে, এগুলো নর্মাল। মারিয়া আশ্চর্য না হয়ে পারল না, রুষ্ট চোখে একবার ছেলেগুলোর দিকে তাকালো। ওরা নিজেদের মধ্যে গুজর গুজর করছে। সে যদি ছেলে হতো না, এক্ষুনি সবকটাকে রামধোলাই দিয়ে ভুলিয়ে দিত বাপের নাম। তারপর চোখ বুঝে দম ছেড়ে শান্ত করলো নিজেকে, পুনরায় সাদিফের দিক ফিরে বলল, আপনার উচিত একটা মেয়ের হানির প্রতিবাদ করা, অন্তত ওদের গালে 2-4টে থাপ্পড় বসানো। সাদিফ অবাক হওয়ার ভান করে বলল, আপনার জন্য শুধু শুধু মারামারি করতে যাব কেন? মারিয়া দ্বিগুণ আশ্চর্য হয়, এটা কি ধূসর ভাইয়ের ভাই? উনি উনি হলে তো বলতেও হতো না, শুনেই ঘা দিয়ে চলে আসতেন। তারপর মাথা ঠান্ডা করে বলল, ঠিক আছে, শুধু শুধু মারামারি করতে হবে না, ওই 3টাকে মারার জন্য আমি আপনাকে 300 টাকা দেব। সাদিব হতবম্ব চোখে চাইতে বলল, 500 দিলে তো মারবেন, যান মারুন। সে কিছুক্ষণ আহাম্মকের মতো চেয়ে রইল, আচমকা হেসে উঠল শব্দ করে। গত 24 ঘন্টার কেবলমাত্র হাসি উকি দিল ঠোঁটে, হাসতে হাসতে বলল, মানুষ মারার সুপারি দিচ্ছেন? এদিকে প্রথম ছেলেটি পাশেরটাকে জিজ্ঞেস করলো, যাবি? ঠিক কইরে ভাবক। আরে ভাবার কি আছে, ও একলা আর আমরা 3জন, 2 ঘা লাগাবে শোয়াইতে, চল। আচ্ছা চল, সাথে ছুরি টুরি থাকলে বাইর কর, মাইয়াডারে আজকে লাগবই। তারপর 3জন হাঁটা গোটাতে গোটাতে এগুলো। একজন পকেট থেকে বের করলো ছোট সাইজের ধারালো ছুরি। মারিয়া উত্তর দিতে গেলে ওদের আসতে দেখে এক লাফে সাদিপের পেছনে গিয়ে লুকায়, শার্ট খামচে ধরে অনুরোধ করে, ওই যে দেখ আসছে, প্লিজ কিছু করুন। সাদিপ ঢোক গিলল, মনে মনে বলল, এত কাছে আসবেন না মারিয়া, কেমন যেন লাগে আমার। ততক্ষণে ছেলে 3টে কাছে এসে দাঁড়ায়। সাদিপ হেলমেট খুলে হাতে নিল। প্রথম ছেলেটি পেছনের জন্য থেকে ছুরিটা এনে স্থির থুতনির ঘষতে ঘষতে বলল, কি হিরো, কি করো হ্যাঁ এই মাইয়ার লগে? এত রাতে মাইয়া মানুষ লইয়া আমাগো এলাকায় দাঁড়াইছো, কলেজের মেলা সাহস। সাদিপ হেসে বলল, তাই একটু আছে। ছেলেটি রেগে ছুরিটা তাক করে বলল, ওই কথা কম, চুপচাপ মাইয়াটারে আমাগো হাতে তুইলা দিয়া ফট, নাইলে এক কোপে জ্যান্ত। শেষ কথার আগেই হেলমেট দিয়ে কষে ওর মাথায় বাড়ি মারল সাদিপ। ছেলেটা একেবারে চক্কর কেটে চোখ উল্টে লুটিয়ে পড়ল মাটিতে, ছুরিটা ছিটকে পড়ে নিখোঁজ হলো। বাকি 2জন ভয়ার্ত চোখে দেখে পালাপালা বলে ছুট লাগায়। মারিয়া ভয়ে মুখ চেপে ধরেছে, সাদিপ নিজেও চমকে গেছে। এই সামান্য ঘায়ে কেউ লতিয়ে পড়ে, মরে গেল না তো? হুটুপুটি করে ছেলেটার পাশে এসে ডাকলো, এই শুনছেন? এই এই আরে এই। মারিয়া বিস্ময়কণ্ঠ শৃঙ্গে তুলে বলল, আপনার গায়ে এত জোর? সাদিপ দিশেহারা ভঙ্গিতে বলল, এই ছেলেটা উঠছে না কেন, রক্তও তো বের হয়নি, হলোটা কি? মারিয়া বলল, অসভ্যটা মরে গেছে মনে হয়, ভালোই হয়েছে, চলুন পালাই। সাদিপ হকচকিয়ে তাকালো, কি বলছেন, একটা হেলমেটের বাড়িতে মানুষ মরে? মারিয়া কি করবে বুঝলো না, ছেলে দুটো পালিয়েছে না আরও লোক ডাকতে গিয়েছে কে জানে। সে তাড়াহুড়ো করে ব্যাগ থেকে পানির বোতল বের করলো, ঝরঝর করে ঢেলে দিল ছেলেটার মুখের উপর। সাদিবের গায়েও ঝাপটা লাগলো পানির, বিরক্ত চোখে তাকালো, অথচ অজ্ঞান ছেলেটার চোখ দুটো নড়েচড়ে উঠল এতে। অমনি মারিয়া তাড়াহুড়ো কণ্ঠে বলল, এই যে বেঁচে আছে, বেঁচে আছে, এবার চলুন পালাই। সাদিপ তা উঠল না, সে বলদ বনে গেছে। মারিয়া অধৈর্য হয়ে তার হাত ধরে টেনে তুলল, টেনে টুনে বাইকের কাছে এসে বলল, প্লিজ চলুন, ওরা আরও লোকজন নিয়ে এলে দুজনেই মারা পড়ব। এতক্ষণে জ্ঞানে এলো সাদিফ হেলমেট হাতে নিয়েই বাইকে উঠল। মারিয়াও ব্যস্তভাবে উঠল পেছনে। এরপর ধোঁয়া ছুটিয়ে পালালো দুজন। পুষ্পর মুখ জিরোচ্ছে না, সাগর পাড়ে যত রকম খাবার পাওয়া যাচ্ছে গাল ভরে খাচ্ছে সে। এদিকে পিউ চেয়েও দেখছে না সেসব। তার মহা বিরক্তি ভাবমূর্তি। ধূসরের উপর মনে মনে ভীষণ চটেছে আজ। খাবে না, কিছু খাবে না, কোথাও কথাও বলবে না।
বোমা মেরে উড়িয়ে দিলেও না। পিউ বুকের সাথে হাত গুজে মুখ ভার করে দাঁড়িয়ে থাকলো। পুষ্প প্লেটে ফিশ ফ্রাই নিয়ে অমৃতের মতো চিবোচ্ছে। ধূসরকে দেখা যাচ্ছে না আশেপাশে। ট্রলার জার্নি শেষ করে বালুতে পা ছোঁয়ার পর খোঁজ নেই। ধারে কাছেও থাকবে হয়তো। পুষ্প খাবার অল্পটুকু তুলে ইকবালকে খাইয়ে দিল। বিপরীতে খাওয়ালো সেও। পিউ এই দৃশ্য মন খারাপ করে ফেলল আরও। ধূসর ভাই এরকম জীবনও করবেন না। খাইয়ে দিয়ে অত দূরের কথা। পুষ্প খেতে খেতে আরেকবার ডাকলো, এই পিউ আয় না, খেয়ে দেখ, মজা আছে তো। তুই খা, ইকবাল বলল। ও ওর কি হয়েছে বলো তো? জানি না গো, ধূসর ভাই ঘটিত ব্যাপার তো উনি ছাড়া ঠিক হবে না মনে হয়। দাঁড়াও, আমি গিয়ে গুছিয়ে ব্যাপারটা জেনে আসছি। ইকবাল হাতা ভাঁজ করতে করতে এগিয়ে গেল। টেনে টেনে ডাকলো, পিউ পিউ। পিউ চোখা নেত্রে তাকায়। ইকবাল চমৎকার হেসে বলল, কার উপর এত রাগ ধূসরের? পিউ উত্তর দিল না। তার প্যাঁচার মতো মুখ দেখে ইকবাল থুতনি ধরে নিজের দিক ফেরালো। মায়া মায়া গলায় বলল, আহা, এই সুন্দর মুখে মেঘ মানায় না শালিকা। কি হয়েছে, ভাইয়াকে বলবে না? পিউ ঠোঁট উল্টায় সহসা, বাচ্চাদের মতো হাব ভাব করে চেহারায়, চোখে মুখে প্রচণ্ড দুঃখ ফুটিয়ে বলে, আপনি কত ভালো ভাইয়া, কত রোমান্টিক। আপুকে কত ভালোবাসছেন। আর আপনার বন্ধু একটা আনরোমান্টিক, একটা নিরামিষ পচা পান্তা ভাত। প্রেমের পাও বুঝে না। কি বললে কি করলে আমি খুশি হব, আমার ভালো লাগবে, তা তো একেবারেই না। খালি ধমকাবে, বকবে, চোখ পাকাবে, আর 19-20 থেকে 20 হলে ঠাস ঠাস করে মেরে দিবে। ইকবাল বিজ্ঞের ন্যায় মাথা দুলিয়ে বলল, এত ভারী অন্যায়। পিউ বলল, এসব ছাড়লাম। ওনার বকা ঝকাতে আমার একটুও খারাপ লাগে না, রাগও হয় না, কিন্তু বাকি সব একটু ভালো করে কথা বললে কি হয়? ইকবাল আবার কথা দোলালো। হা করতে গেলে ওপাশ থেকে ধূসরকে আসতে দেখা যায়। তার হাতে 3টে আইসক্রিম। ওদের দেখে কাছে আসে। ইকবালকে দুটো এগিয়ে দিয়ে বলল, তোর আর পুষ্পর। তাকে দেখে পিউ সন্তর্পণে গাল বেঁকিয়ে আরেক দিকে ফিরে তাকে। ইকবাল ওর দিকে একবার দেখে আবার ধূসরের দিক তাকালো। ধূসর তাকাতা দিল। কি, ধর। ইকবাল জ্বলন্ত কণ্ঠে বলল, রাখ তোর আইসক্রিম, আগে তুই আমাকে এটার উত্তর দে। এইভাবে আমার প্রেস্টিজ পাংচার করছিস কেন ভাই? ধূসর বুঝতে না পেরে বলল, মানে? মানে এই যে আমি আমি কি অমায়িক একটা মানুষ, রোমান্টিক, ভালো, আরও কত কি। আর তুই আমার বন্ধু হয়ে কিছু শিখলি না। প্রিয় তড়িৎ বেগে তাকালো। ইকবাল ভাই কি আবার সব বলে দেবেন নাকি? হলো তাই। ইকবাল গড়ে গড়ে ভঙ্গিত বলল, তুই যে একটা আনরোমান্টিক, একটা নিরামিষ, একটা পচা পান্তা ভাত। পিউ না বললে তো জানতামই না। পিউ হাঁ করে ফেলল। ঠোঁট আতঙ্ক সাদা হয়ে গেল, মুখবিবর। ধূসর তবদা খেয়ে তাজ্জব বনে তার দিকে তাকাতেই ঘন ঘন দুপাশে মাথা নেড়ে বুঝালো, সে কিছু বলেনি। ইকবালের এত সবে কিছু এলো গেল না। ধূসরের কাঁধে হাত রেখে জ্ঞান দেওয়ার মতো হাবভাব করে বলল, দেখ ভাই, আমার সম্মান রাখার দায়িত্ব তোর। আমার মতো না হোক, একটু তো রোমান্টিক হ, যাতে তোর প্রেমিকা বলতে না পারে যে তুমি প্রেমের পাও বুঝিস না। ধূসর ভ্রুতে ভাঁজ নিয়ে পিউর দিকে চেয়ে থাকলো। ঘাড় চলে গেছে একপাশে। পিউ মনে মনে কটমট করলো ইকবালের উপর। কেন যে বলতে গেল ওসব। সে ফিরেও দেখল না পিউকে। নিরুদ্বেগভাবে ধূসরের হাত থেকে আইসক্রিম দুটো নিয়ে চলে গেল। আর বলল, আহারে, গলে যাচ্ছে তো, যাই মাই লাভকে দিয়ে আসি। তারপর হেলে দুলে আনন্দ সজেত জায়গা ত্যাগ করলো। ঠোঁটে হাসি ধরছে না। পুষ্পর কাছে যেতেই সে আগ্রহ ভরে শুধালো, কি হয়েছে? ইকবাল দুষ্ট হাসলো শুধু। পিউ ওনার মাথা আঙ্গুলে পেঁচাচ্ছে, মাথায় তুলছে না। আদল শঙ্করনীয়। ইকবাল ভাই এভাবে ধোকা দেবেন কেন কে জানতো। এখন কি হবে? দৌড়ে পালাবে এখান থেকে? সে হাঁসফাঁস করলো কিছু সময়। তখনই শোনা গেল ধূসরের নির্মভাব কণ্ঠ, আমি আনরোমান্টিক? পিউ ভীত লোচনে চাইল, আমতা আমতা করে বলতে গেল কিছু। এর মধ্যে ধূসর দূরত্ব বুঝিয়ে দাঁড়ালো, একেবারে ছুঁই ছুঁই হয়ে তার শরীরের সঙ্গে। পিউ ঘাবড়ে গেল। বুকের কম্পন জোরালো। জিভে ঠোঁট ভিজিয়ে কাপা কাপা পল্লবে তাকায়। ধূসরের পূর্ণ দৃষ্টি তার উপর। পরপর ঠোঁটে সে ভেড়ে ওর কানের পাশে। কণ্ঠ খাদে নামিয়ে বলে, একটু কাছে এলেই তো হাঁপানি রোগীর মতো ছটপট করিস। রোমান্টিক হলে সুস্থ থাকবি?